নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল রাজধানী সহ সারা দেশ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি। এবার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা নারী। নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি আইন উপদেষ্টার। মাগুরা কাণ্ডের বিচারে সময় বেঁধে দিলেন হাইকোর্ট। রপ্তানি আয় এবং রেমিটেন্সে বাড়ছে দেশের রিজার্ভ। 6 মার্চ পর্যন্ত পরিমাণ $2,140 কোটি, বলছে কেন্দ্রীয় ব্যাংক। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন ভারত নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয়। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল রাজধানী সহ সারা দেশ। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাকার বিভিন্ন প্রান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর 10, মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে দিনভর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে তারা। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। কেন আমার বোন হসপিটালে কাটরাবে আর ধর্ষক কেন জেলখানায় বসে এসে সুন্দরভাবে দিন যাপন করবে? জুলাই বিপ্লবে আমাদের এই নারীরাই আমাদের সামনে অগ্রসর ছিল, আমাদের সামনে ঢাল হয়ে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং এখন সেই নারীরাই দেখা যাচ্ছে যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ধর্ষণ এবং নির্যাতনের শিকার হচ্ছে। নারীরা হেনস্থার শিকার না হয় সেজন্য আমরা চাই আইনটাকে সংস্কার করা হোক, কঠোর করা হোক। মাগুরায় 8 বছর শিশু ধর্ষণ মামলায় এজাহারভুক্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণকারীদের বিচার দাবিতে উত্তাল মাগুরা শহর। মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে ধর্ষণের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এ ঘটনার ন্যায় বিচার চান তারা। একটা শিশু সে শারীরিকভাবে নারী অবয়ব পাওয়ার জন্য সে ধর্ষণের শিকার হচ্ছে, এটা কেন রাষ্ট্র বিচার করছে না? একটা বাচ্চা সে কি রেহাই পেল না, আজকে হাসপাতালে কাতরাচ্ছে, এটা দায়ভার অবশ্যই ইন্টারিমকে নিতে হবে। আমাদের মা, নারী, বোন, শিশুরা নিরাপদ কোথায় যাবে তারা? সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। বিচারহীনতার কালো অধ্যায় শেষ করতে হবে, এমন নানা দাবিতে শিক্ষার্থীরা ফরিদপুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে। সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এদিকে দেশ জুড়ে নারী নির্যাতন এবং ধর্ষণের প্রতিবাদে রাতে রংপুর মহানগরীতে মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। কিছুক্ষণ আগে সেই বিক্ষোভের ভিডিও চিত্র পাঠিয়েছেন সহকর্মী শফিউল করিম শফিক। আপনি জানেন যে সারা দেশের মাঝে যে এই যে মাগুরা জেলায় যে শিশু ধর্ষিত হয়েছিল তার কিন্তু এই প্রতিবাদে আজকে কিন্তু এই বিক্ষোভ মিছিল চলছে। এই মিছিলে কিন্তু যারা সাধারণ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এই প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল বের করেছে। একজন বিক্ষোভী আছে, তার কাছে এই যে এই একটার পর একটা ধর্ষণ হচ্ছে, এর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা আজকে টাউন হল থেকে মশাল মিছিল বের করেছি। যারা এই যে ধর্ষকদের দ্রুত বিচার করা না হলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আন্দোলন করছি, আন্দোলন চলমান থাকবে। তার প্রতিবাদে কিন্তু আজকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু এই মশাল মিছিল বের করেছে প্রতিবাদে। তাদের মূল বিষয়টি হচ্ছে যে এই ধর্ষিতার যে সঙ্গে যারা জড়িত তারা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে তারা কিন্তু ফাঁসির আওতায় আনা হয়, যার কারণেই কিন্তু এই রংপুর নগরীতে জাহাজ কোম্পানির মোড়ে কিন্তু এখন কিন্তু এই তাদের এই মিছিল
মিছিল করেছে। এবং আপনাকে যদি বলি যে তারা এই মিছিলটি কিন্তু রংপুর নগরের যে টাউন হল চত্বর থেকে শুরু করে রংপুর নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই প্রদক্ষিণ শেষে কিন্তু তারা এই মিছিল জাহাজ কোম্পানিতে তারা বিক্ষোভ সমাবেতে হয় এবং এখানে একজন বিক্ষোভ সমাবেশে সমাবেত হয়। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে ধর্ষণের খুব দ্রুত যেন শাস্তি হয়। ধন্যবাদ। পাশেই আরেকজন আজকে আমরা এখানে একসাথে হয়েছি, আমাদের মা বোনরা আজকে বাইরে সুরক্ষিত নয়, আমাদের মা বোনরা যেন বাইরে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে পারে, এর প্রেক্ষিতে আমরা আজ হাসপাতালে আসছি, যেন সুরক্ষা চাই আমরা। তাদের একটাই দাবি, এই ধর্ষিতার যারা মূল আসামি তাদেরকে যেন দেশের প্রকৃত আইনে যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে কোনো প্রকারের কোনো মানুষ যাতে দেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, ভ্রুঙ্গামারি থেকে পাটুরিয়া পর্যন্ত দেশের 64টি জেলা আছে, এই 64টি জেলার মাঝে যাতে কোনো শিশু আর ধর্ষণের শিকার না হয়, যার কারণেই তারা এই হাতে মশাল মিছিল নিয়ে তারা কিন্তু এই প্রতিবাদ জানাচ্ছে। এই ছিল রংপুর থেকে মশাল মিছিলের সর্বশেষ তথ্য। মাগুরায় শিশু ধর্ষণের রেশ কাটতে না কাটতেই ঢাকার কেরানীগঞ্জে 4 মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসে পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে, সব আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিম দীপারানী শাহকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে আমরা আপ্যায়ন করেছি এবং অত্র বিষয়ে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এর নেতৃত্বে এবং তার নির্দেশনায় কেরানীগঞ্জ দক্ষিণগঞ্জ থানায় একটা মামলা রুজু হয় এবং আসামিদেরকে গ্রেপ্তারকৃত 2জন আসামিকে 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ এবং 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার সচিবালয়ে এক যৌথ ব্রিফিংয়ে তিনি কথা বলেন। কোনোভাবেই নারীর প্রতি সহিংসতা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ধর্ষকদের শাস্তির কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। গণ অভ্যুত্থানের পর সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে হত্যা, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় ঢাকাসহ বিভিন্ন শহরেই প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তুলছেন। এমন বাস্তবতায় নড়েচড়ে বসেছে সরকার, নিচ্ছে কঠোর হওয়ার সিদ্ধান্ত। সচিবালয়ে এক যৌথ ব্রিফিংয়ে ধর্ষণের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে দ্রুততম সময়ে এর বিচার কাজ শেষ করার প্রত্যয় জানান আইন উপদেষ্টা। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে, ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। আর ধর্ষকদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এদিকে জনসচেতনতা সৃষ্টিতে তথ্য মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামীতে কোনো মব সৃষ্টি হলে কঠোর ভূমিকা নেবে সরকার। মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব। সংবাদ সম্মেলনে সহিংসতা রোধে আইনগত পরিবর্তনের কথাও জানান উপদেষ্টারা। কিভাবে হচ্ছে সঠিক তথ্য নিশ্চিতের মাধ্যমে জনগণকে সঠিকভাবে সচেতন রাখা যায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার কাজ 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুর পরিবারকে দেখভালে সমাজসেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 24 ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়। নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14-র ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। আইনের ভিতরে বলে দেওয়া আছে 180 দিন। 180 দিনের কথা বলে দেওয়া আছে। কোর্ট যখন দেখলো আইনের ভিতরে 180 দিন দেওয়া আছে, কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না। মামলা পরিচালনা করার জন্য এই আইনজীবী প্যানেল বিএনপির পক্ষ থেকে কাজ করবেন এবং এইখানে কোনো ধরনের কোনো আইনগত সহায়তার ক্ষেত্রে আইনজীবীদের যে একটা খরচ থাকে, সেই খরচটাও জনাব তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে বহন করবেন। 10 বছর ধরে সাইদাবাদ পানি শোধনাগার প্রকল্পের 3 নম্বর ফেজ এবং মেঘনা নদী রক্ষা প্রকল্প দুটি চালু না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থানীয় সরকার, ঢাকা ওয়াসা পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এরকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্প প্রায় 10 বছর ধরে আটকে থাকা বিস্ময়কর। প্রকল্প দুটি শুরু করতে কোথায় বাধা রয়েছে তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় মেঘনা নদী রক্ষা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য 10 বছর আগে প্রস্তুতি শুরু হয়। পরিকল্পনার কাজ সম্পন্ন হলেও এখনও শুরু হয়নি বাস্তবায়নের কাজ। এর আগে দুপুরে বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণ এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে কুয়েতের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে এ আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে কূটনৈতিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুদেশ। বিশেষ করে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 10 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ এবং এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। অভিযুক্ত 10 জনের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার সময় সরাসরি অংশগ্রহণ সহ নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। উত্তরা রিলেটেড যে ঘটনা, জুলাই-আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওসি মুজিবুর রহমানকে 16ই মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে 18ই মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন। 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদের গ্রেপ্তার হলে তখন আমরা জানাতে পারবো। জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিচ্ছে কমিশন। রোববার চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর কথা। সম্প্রতি এনআইডি সেবা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান প্রস্তাবিত সিভিল রেজিস্ট্রেশন কমিশনের অধীনে নেয়ার জন্য আলোচনা করছে সরকার। এই উদ্যোগের বিরোধিতা করে ইতোমধ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন। রপ্তানি আয় ও প্রবাসীদের রেমিটেন্সে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 6 মার্চ পর্যন্ত আইএমএফ এর হিসাব পদ্ধতিতে দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $21.40 বিলিয়ন বা $2,140 কোটি, যা গত 27 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল $20.90 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 6 মার্চে দেশের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব পদ্ধতি অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়ায় $26.60 বিলিয়ন বা $2,660 কোটি। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী তা $21.40 বিলিয়ন বা $2,140 কোটি। এর আগে 27 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল $26.13 বিলিয়ন বা $2,613 কোটি। ওই দিন আইএমএফ এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল $20.90 বিলিয়ন বা $2,090 কোটি।
শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক 24 এমপির 24টি বিলাসবহুল গাড়িসহ 44টি গাড়ি নিলামে উঠলেও বিক্রি হয়নি। তাই দ্বিতীয়বার নিলামে তোলা হবে গাড়িগুলো। তবে সে বিষয়ে এখনও দিনক্ষণ নির্ধারণ করেনি চট্টগ্রাম কাস্টমস হাউস। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক এমপিদের 24টি সহ মোট 44টি গাড়ির নিলাম প্রক্রিয়া গত 27 জানুয়ারি শুরু হয়। দরপত্র জমা কার্যক্রম চলে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। 19টি গাড়ির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন আমদানিকারকরা। বাকি গাড়িগুলো নিয়ে প্রথম নিলাম হয়েছে, কিন্তু 60% মূল্য না পাওয়ায় বিক্রি করা হয়নি। তাই দ্বিতীয়বার নিলামে তোলা হবে। যেহেতু আমাদের প্রথম নিলাম গিয়েছে, প্রথম নিলাম যদি আমরা 60% না পাই সেক্ষেত্রে বিক্রির কোনো সুযোগ থাকে না। এটা নিলামের যে মিটিং আছে, নিলাম যে কমিটি আছে, সেই কমিটির সদস্যরা যাচাই বাছাই করে দেখবে 60% কভার করছে কিনা। যদি না হয় তাহলে আমরা পরবর্তী দ্বিতীয় নিলামে যাবো। এটা তবে অকশনে নির্ধারিত মূল্য না পাওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। অকশনের এই বেড়াজাল থেকে আমরা বেরোতে পারছি না। প্রথম হচ্ছে অকশনে প্রথমে যাওয়ার পরে নির্ধারিত মূল্য পাওয়া যায় না, সেটা আবার করতে হয়। বন্দর সচিব জানান, মামলা সংক্রান্ত জটিলতা এবং রিজার্ভ প্রাইস সমস্যার সমাধানে কাস্টমসের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমরা কাস্টমসের সাথে নিয়মিত সমন্বয় করছি, ওনারাও চেষ্টা করছেন। কয়েকটা অকশন পরপর হয়েছে, আরও সামনে হবে। তো আমরা দেখি, আমরা পজিটিভলি আশা করছি যে এই মামলা সংক্রান্ত জটিলতা এবং রিজার্ভ প্রাইজের এই সমস্যা সমাধান হয়ে একটা পর্যায়ে আসবে। সংসদ সদস্যদের গাড়িগুলো টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের, যার প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় 9,67,00,000 টাকা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। চাঁদপুরে গ্যাস সংযোগ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। রোববার ভোরে শহরের কোড়ালিয়া এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কেউ 50 ভাগ, কেউ বা 60 ভাগ পুড়ে গেছেন। অন্য 2 জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক জানান, চিকিৎসাধীন 2 জনের 20 ভাগ পুড়ে গেছে। এখন কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরও থাকছে। রাজধানীর মোহাম্মদপুরে 3 সহযোগী সহ ছিনতাই চক্রের প্রধান গ্রেফতার। স্থানীয় আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে শেল্টারের অভিযোগ। এবং পৃথক প্রশাসনিক কাঠামো দাবিতে উত্তাল ভারতের মণিপুর। বিভিন্ন অঞ্চলে অবরোধ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 1 জন নিহত। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি তাবশির আলিজা। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। সংস্কার আর বিচারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। রোববার রাজধানী কাফরুল থানা বিএনপির কর্মী সভায় এখনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আওয়ামী লীগের দোসররা বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন আমিনুল। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজনীতিকরণ করেছে। রাজধানীর ইব্রাহিমপুর জামিউল উলুম মাদ্রাসা মাঠে কাফরুল থানা বিএনপির কর্মী সভা ও 31 দফার কর্মশালা অংশ নেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক সহ মহানগরীর নেতারা। কাফরুল থানা এই সময় বিগত দিনের আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের চিত্র তুলে ধরেন আমিনুল হক। অভিযোগ করেন, স্বাধীনতার 53 বছরেও গণতন্ত্র, ভোটাধিকার সহ মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। স্বাধীনতার 53 বছর পরে এসেও আমাদের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, এদেশের মানুষের অধিকার দাবি আদায়ের জন্য এবং দাবিগুলো প্রতিষ্ঠার জন্য, আপনার নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন দিতে হয়েছে। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অভিযোগ করে তিনি জানান, বিএনপি নির্বাচনের কথা বললে কিছু উপদেষ্টার গায়ে জ্বালা ধরে। গত 6 মাস অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু আইন শৃঙ্খলা
পরিস্থিতি, নিরাপত্তা দিতে কিন্তু তারা শতভাগ তারা কিন্তু পারেনি, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু আমরা পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি। সংস্কার আর বিচারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। এদেশের সাধারণ মানুষ চায় যে স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি হবে, তাদের দোসরদের সকলের ফাঁসি হবে। এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চাওয়া, কিন্তু সংস্কার আর এই বিচারের সাথে বাংলাদেশের নির্বাচনের কোনো সম্পর্ক নাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে র্যাব পুলিশ পরিচয়ে ডাকাতি এবং ছিনতাই চক্রের প্রধান বিল্লু মিয়া এবং তার 3 সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। রোববার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 2 এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা এবং সাবেক কাউন্সিলররা চুরি, ছিনতাই সহ সব অপরাধে শেল্টার দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। রিপোর্ট করছেন এসইউ সেলিম। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাই, চাঁদাবাজি, খুন যেন সন্ত্রাসের জনপদে পরিণত করেছে গোটা এলাকাকে। ছিনতাই আতঙ্কে দিনের আলোতেও রাস্তায় বের হতে ভয় পান এলাকার বাসিন্দারা। তবে সাম্প্রতিক সময়ে এই এলাকায় র্যাব সহ যৌথ বাহিনীর অভিযানে জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ভুইয়া সোহেল, চুয়া সেলিম এবং কিশোর গ্যাংয়ের মূল হোতা কবজিকাটা আনোয়ার ও টুন্ডা বাবুকে গ্রেফতার করা হয়। রোববার ধারাবাহিক অভিযানের বিষয়ে জানাতে সংবাদ ব্রিফিং করেন র্যাব 2 এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক। র্যাবের অভিযানে মোহাম্মদপুরে ডাকাত চক্রের প্রধান সহ 4 জনকে অস্ত্রসহ গ্রেফতার করার কথা জানান তিনি। বিল্লু ডাকাত গ্রুপটা এদের মডাস অপারেন্ডি মাল্টিপারপাস পরিকল্পনার প্রেক্ষিতে সে যখন তার দলের সদস্যদের সক্রিয় করছিল, এই সময় আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করি। যাত্রী বেশে সে এই র্যাব পুলিশ সদৃশ ড্রেস পরে নির্জন মহাসড়কে সে দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, অস্ত্রের মুখে গান পয়েন্টে ডাকাতি করে। মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, খুন সহ সব অপরাধের পেছনে আওয়ামী লীগ ও তাদের দোসররা কলকাঠি নাড়ছেন অভিযোগ করে সবাইকে আইনের আওতায় আনার কথাও জানান তিনি। মোহাম্মদপুর বছিলা আদাবর কেন্দ্রিক যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তাদের পৃষ্ঠপোষকতায় এই কিশোর গ্যাংগুলো আজকে এত বেপরোয়া হয়েছে। বাইরে সাহেব আমরা 200-র মতো ছিনতাইকারী অপরাধী এবং তাদের যে গডফাদারগুলো, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি, তাদেরকে গ্রেপ্তার করেছি। ছিনতাই, খুন, মাদক ও ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান এই র্যাব কর্মকর্তা। একটা সামাজিক প্রতিরোধের মাধ্যমে যারা এই ধর্ষণ বা এই ধরনের অপরাধ করে তাদেরকে বয়কট করতে হবে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের স্বাস্থ্য খাতে মিলবে মুক্তি 5 দফা বাস্তবায়নই। তাই এসব দাবি পূরণে মেডিকেল শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকরা ঐক্যবদ্ধ হয়েছে, যার নাম দিয়েছে জাতীয় স্টিয়ারিং কমিটি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তারা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। ডাক্তারের সংখ্যা নির্ধারণ সহ ওষুধের প্রেসক্রিপশনে বিধি নিষেধে চিকিৎসক সংকট নিরসনে সারা দেশে 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি করেন। এ সংক্রান্তে উচ্চ আদালতে রিট চলমান। রিটে দাবি প্রতিফলিত না হলে মেডিকেলের ক্লাস বর্জন সহ কর্মবিরতির হুঁশিয়ারিও দেন চিকিৎসকরা। আমরা দেশের সকল চিকিৎসকরা অপেক্ষমান। আমাদের আশানুরূপ যদি কোনো ফলাফল না আসে, চিকিৎসক সমাজ যদি হুমকির সম্মুখীন হয় এবং তারা আশানুরূপ ফলাফল না পায়, পরবর্তী কর্মসূচি সারা দেশব্যাপী একযোগে ঘোষণা করা হবে। সব রকম সুবিধা বঞ্চিত চট্টগ্রামের মিরসরাইয়ের আজিজনগরের বাসিন্দারা। প্রায় 500 মানুষের সুপেয় পানির জন্য রয়েছে একটি মাত্র টিউবওয়েল। নেই কোনো পাকা সড়ক, নেই বিদ্যুৎ, মোমবাতি এবং হারিকেন জ্বালিয়েই করতে হয় সব কাজ। কেউ অসুস্থ হলে তাকে ডাক্তারের কাছে নিতে পড়তে হয় নানা বিড়ম্বনায়। কামরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। চট্টগ্রামের মিরসরাইয়ের আজিজনগরে বছর জুড়েই থাকে পানির সংকট। বিগত 40 বছরেও পাকা হয়নি কোনো সড়ক, নেই বিদ্যুৎ ব্যবস্থা। ঝড় বৃষ্টি হলে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না। ডেলিভারি কেস কিংবা কেউ অসুস্থ হলে নেওয়া যায় না ডাক্তারের কাছে। এমনকি এ অঞ্চলে ভালো বিয়ের প্রস্তাবও নাকি আসে না।
20টি মাটির সিঁড়ি পেরিয়ে প্রায় 30 ফুট নিচে গিয়ে এভাবে পানির ব্যবস্থা করতে হয় এখানকার বাসিন্দাদের। সকাল 6টা থেকেই সিরিয়াল ধরে সবাই পানি সংগ্রহ করেন। তাতে কতটা কষ্ট হয় তা শুধু ভুক্তভোগীরাই জানে। 5টায় উঠে আমি 20 কলস পানি নিই, বিয়ের পরে আমি নাস্তা কিছু বানাতে চাই। হানি লেতে বহুত কষ্ট হয়ে যায়। আমরা রোজার দিনে গরু দোকান আছে, ছেলে মেয়ে আছে, গাড়ি নাই, কল নাই, আমরা কি করি চলি। একটু পানি উঠে, তার মধ্যে এখন হয়তো মাঘ মাস খাইতে পারবো, ফুসফাসের মধ্যে পানিটা বন্ধ হয়ে যায়। ভালো কোনো রাস্তা না থাকায় প্রায়ই পড়তে হয় বিড়ম্বনায়। 3 কিলোমিটার দূরে রয়েছে একটি বিদ্যালয়, সেখানেই পড়তে যান এই গ্রামের কোমলমতি শিক্ষার্থীরা। কিন্তু রাত হলেই পড়াশোনা করতে হয় কুপির আলোয়। আমরা এই আজিজনগরবাসী যা প্রায় 40 বছর এখানে বসত করতেছি। এই রাস্তাটা এখনো সংস্কার হয় নাই। ছেলে মেয়ে স্কুলে যেতে পারতেছে না, অনেক সময় রোগীগুলো অসুস্থ হয়, রাত বিরাত গাড়ি নিয়ে আসতে পারে না। অনেক চিন্তিত ড্রাইভারকে ফোন দিয়ে যে আমাদেরকে একটু আজিজনগর থেকে আসে নিয়ে যাও। ড্রাইভার বলে আজিজনগর গাড়ি যাবে না, আপনারা হাঁটি আসেন। গভীর নলকূপ ও রাস্তার বিষয়ে চেয়ারম্যান ও জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে। শীঘ্রই সমস্যার সমাধান হবে বললেন এই কর্মকর্তা। পানির চুপে পানির কষ্ট করছে জনগণ, এই বিষয়টা নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে কথা বলে ইতিমধ্যে আমার করার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তার উন্নয়ন সহ বিদ্যুৎ ও নলকূপ স্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, আশা গ্রামবাসীর। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। পৃথক প্রশাসনিক কাঠামোর দাবিতে উত্তাল ভারতের মণিপুর। প্রদেশটির বিভিন্ন অঞ্চলে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে কুকি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠন। এরই মধ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অশান্তির মেঘ কাটছে না ভারতের মণিপুরে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কুকি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। ছোড়া হয় কাঁদানি গ্যাস। ওই সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকশো বিক্ষোভকারী সহ 40 নিরাপত্তা কর্মী আহত হয়। বিক্ষোভে বন্ধ থাকা বাস পরিষেবা চালুর ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এটি সচল করতে গত 2 মার্চ রাজ্যপাল ও অন্যান্য অধিকারীদের সঙ্গে বৈঠকে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এটি চালুর পরও আবারও বেঁকে বসে কুকিরা। দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলেও সাফ জানিয়ে দেয় তারা। এ সময় রাস্তায় পাথর ফেলে পথ অবরোধ করে কুকি সম্প্রদায়ের মহিলারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এদিকে সিরিয়ায় নিরাপত্তা বাহিনী এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউইদ সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে গেল 2 দিনে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ায় হামলায় ইউক্রেনে 25-এ উন্নীত হয়েছে প্রাণহানি, আহত হয়েছে 40 জন। এছাড়া গাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 মরদেহ উদ্ধার করা হয়েছে। ইশতিয়াক হোসেনের আরেকটি ডেস্ক রিপোর্ট। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেল 3 দিনে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত আলাউদ সম্প্রদায়ের 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর আগে বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। যুদ্ধবিরতি তৎপরতার মধ্যেই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ নিহতের সংখ্যা উন্নীত হয়েছে 25 জনে, আহত হয়েছেন 40 জন। এ হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। এরই মধ্যে উপত্যকাটির ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে 48,450-এ দাঁড়িয়েছে প্রাণহানি। অন্যদিকে ইরানকে আধিপত্য দেখিয়ে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের চিঠি পাঠানোর পর শনিবার এ কথা বলেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনাম হলো আরও এক। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল রাজধানী সহ সারা দেশ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি। এবার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা নারী।
নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি আইন উপদেষ্টার। মাগুরা কাণ্ডের বিচারে সময় বেঁধে দিলেন হাইকোর্ট। রপ্তানি আয় ও রেমিটেন্সে দর্শক, এর সাথে শেষ করব মোহনা সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল রাজধানী সহ সারা দেশ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি। এবার কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা নারী। নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি আইন উপদেষ্টার। মাগুরা কাণ্ডের বিচারে সময় বেঁধে দিলেন হাইকোর্ট। রপ্তানি আয় এবং রেমিটেন্সে বাড়ছে দেশের রিজার্ভ। 6 মার্চ পর্যন্ত পরিমাণ $2,140 কোটি, বলছে কেন্দ্রীয় ব্যাংক। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন ভারত, নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয়। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।